ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 12-এ WBTA টেস্ট পেপার এর নদিয়া ডিস্ট্রিক্ট এর কোশ্চেনগুলো সলভ করে দেখাবো। এর আগের ভিডিওতে তোমাদেরকে 1, 2, 3 এই তিনটে স্কুলের কোশ্চেন আমি সলভ করে দেখেছি। তো দেখো প্রথমে নদিয়া ডিস্ট্রিক্ট কোশ্চেনে কি বলা আছে। দেখো প্রথমে যে MCQগুলো আছে অর্থাৎ সেকশন 1, সেকশন 2, এই সেকশন 1 অ্যান্ড সেকশন 2 এর কোশ্চেনগুলোকে আমি সলভ করে দেখেছি। প্রথমে দেখো কোশ্চেনে কি বলা আছে। ফার্স্ট কোশ্চেন, কুলম্বের সূত্রানুসারে নিচে চিত্রের কোনটি সঠিক সম্পর্ক। এরপর দেখো একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রতে এখানে আছে Q1 আধান আর এখানে আছে Q2 আধান। Q1 আধান Q2 আধানের দিকে F12 ফোর্স ক্রিয়েট করছে আর Q2 আধান Q1 আধানের উপর F21 ফোর্স ক্রিয়েট করছে। তাহলে কোন সম্পর্কটা ঠিক হবে? Q1/Q2 is greater than 0, Q1 Q2 is equals to 0, Q1 Q2 is greater than 0 and Q1 Q2 less than 0। তাহলে দেখো প্রথমে আমি কিভাবে করেছি। দেখো এখানে দুটো মানকে এখানে চয়েস করেছে, সেটা হচ্ছে Q1 and Q2 আধান। একজনের অভিমুখ আছে F12 ভেক্টর, সেটা হচ্ছে Q1 থেকে Q2 দিকে, আর একজনে আছে Q2 থেকে Q1 F21 ভেক্টর। দেখো আমরা যখন চলতড়িৎ পড়েছিলাম, তো চলতড়িৎ পড়ার সময় কুলম্বের সূত্র বিবৃতি পড়েছিলাম এবং কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্রকে প্রুভ করে। অর্থাৎ এখানে F12 ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস F21 ভেক্টর হয়। ওইখানটাতে তোমরা যদি ভেক্টর রূপটা পড়েছিলে তাহলে সেখান থেকে জানতে পারবে যে F12 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস F21 ভেক্টর হয়। তাহলে এই জায়গা থেকে F21 ভেক্টর এই টার্মটাকে যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে কি লিখতে পারি? -1। আর আমরা ন্যাচারালভাবে F ইকুয়ালস টু কি জানি? 1/4πε0 Q1 Q2/r²। আলটিমেট এক কথায় লিখতে পারে যে কি Q1 Q2 ইজ ইকুয়ালস টু -1। আর Q1 Q2 ইজ ইকুয়ালস টু যদি -1 হয় অর্থাৎ মানে কি Q1 আর Q2 যে প্রোডাক্টটা সেটা একের সমান হচ্ছে। কত এক না -1। তাহলে ভ্যালুটা কি একের থেকে ছোট, আর একের থেকে ছোট মানে সেটা 0 থেকেও ছোট, কারণ -1-এ বলেছে। তাহলে এটা হবে লেস দেন 0। ওই জন্যে এখানে আমরা অপশান ডিটাকে চুজ করেছি। তাহলে এটা কি হবে? অপশান ডি উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই কোয়েশ্চেনটাকে এখানে কাজে লাগানো হলো। পরের অঙ্ক দেখো। পরের অঙ্কতে বলা আছে তড়িৎবাহী একটি বৃত্তাকার লুপে দ্বিমেরু ভ্রামক স্মল এ, লুপটির কেন্দ্রে চৌম্বক ভ্রামক B1, প্রবাহ একই রেখে দ্বিমেরু ভ্রামককে দ্বিগুণ করা হলে, খুব ইম্পর্ট্যান্ট কথা কি বলছে, তড়িৎ পরিবাহী একটি বৃত্তাকার লুপের দ্বিমেরু ভ্রামক হচ্ছে M। এখন লুপটির কেন্দ্রে চৌম্বক ভ্রামক B1 হয়েছে, প্রবাহকে একই রেখে দ্বিমেরু ভ্রামককে যদি দ্বিগুণ করা হলে লুপটির চৌম্বক ক্ষেত্র হয় B2। সেই B1 আর B2-র অনুপাত বার করব। ঠিক আছে, সেখানে অপশান √2, 1/√2, 2 আর √3 আছে। তাহলে প্রথমে আগে ভালো করে দেখে নাও যে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে বোর ম্যাগনেটনের ইকুয়েশন আসে। তাহলে একটা বৃত্তাকার লুপ যেখানে কারেন্ট ফ্লো হচ্ছে, তার নিজস্ব রেডিয়াস বা ব্যাসার্ধ আছে আর সেই ব্যাসার্ধ থেকে আরও বাকি একটা কিছুটা দূরত্ব নিয়ে আর একটা দূরত্ব নিলাম আর, যেটাকে ন্যাচারালভাবে আমাদেরকে এক্স ধরা হয়। একটা আর ধরা হয় আর একটা এক্স ধরা হয়, কিন্তু এখানে আমি আরই ধরে নিলাম যে এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট। এখন প্রথমে যখন কেন্দ্রে আছে তখন তার চৌম্বক ক্ষেত্রের মান আছে B1, আর B1-এর ইকুয়েশন হয় μ0/2π Pm/r3। এটা তোমরা পেয়ে থাকবে। তাহলে এই ইকুয়েশনটা যদি হয়, পিএমটা হচ্ছে কি চৌম্বক ভ্রামক আর পিএমটাকে লেখা যায় I/A। তাহলে এটা হলো 1 নম্বর ইকুয়েশন। এখন এই যে ব্যাসার্ধ থেকে বেরিয়ে কতটা দূরত্ব ধরেছে? আরও আর দূরত্ব। তাহলে নর্মালভাবে ইকুয়েশনটা কী হবে? B2, যেটা পি বিন্দুতে বলছি আমি। তাহলে B2 সমান হচ্ছে μ0/2π Pm/r² প্লাস x² হয়, কিন্তু x² না ধরে এখানটা কত ধরেছি? আর ধরেছি। তাহলে r² প্লাস r² হোল টু দি পাওয়ার 3/2। তাহলে 2r² হোল টু দি পাওয়ার 3/2 এক কথায় কী লিখতে পারে? যে 2r3। অর্থাৎ μ0/2π Pm/2r3। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এরপর কোশ্চেনটাতে দেখো কি বলা আছে, B1/B2। তাহলে আমরা সেই জন্য কী করলাম? B1/B2 ইকুয়েশন করলাম। তাহলে উপরটা লিখতে পারা যায় μ0/2π Pm/r3 আর নিচেটা μ0/4π। তুমি বলবে 4π কোথায় এলো? দেখো 2π × 2 দ্যাট ইজ কল 4π। তাহলে μ0/4π Pm/2r3। ওকে, এখানটাতে বুঝতে পেরেছো? সরি, এখানটাতে 2π হবে, 4π নয়, μ0/2π, কারণ এখানে 2r3টা ইউজ করেছি এখানে। তাহলে μ0/2π Pm/2r3। এরপর দেখো তোমরা ইকুয়েশনটাতে দেখো μ0/2π μ0/2π কেটে আছে। তাহলে এইখান থেকে Pm/r3 আর Pm/2r3 এই ভ্যালুটা যদি উপরে ওঠে তাহলে কি হবে? 2/1 হবে। আলটিমেট এখানে দুইটা উত্তর হচ্ছে, অর্থাৎ অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে বুঝে নাও, এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।
এবার 2-এর পর 3-এর কোশ্চেনটা দেখো। 3-এর কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট পড়ে। 4 ওহম রোধের একটি তারকে মধ্যবিন্দুর সাপেক্ষে 180 ডিগ্রি কোণে বাঁকানো হলো। তারটির উভয় অর্ধে একসাথে মোচড় দিয়ে সেটিকে একটি তারের রূপ দেওয়া হলো। এখন তারটির রোধ কত হবে? অপশান দেওয়া আছে। তাহলে 180 ডিগ্রি কোণে বাঁকানো মানে ইউটার্ন এক কথায় বলা হয়। তাহলে তারটা ন্যাচারালভাবে 4 ওহমের তার ছিল। এখন তারটাকে পুরোটাকে যদি ইউটার্ন করে নেওয়া হয়, অর্থাৎ এইভাবে করে তারপর সেটাকে কানেক্ট করেছে, তাহলে 4 ওহমটা ভেঙে গেল কিসে? 2 ওহম আর 2 ওহমে। তাহলে উপরে 2 ওহম আর নিচের 2 ওহম এখন কী হিসাবে আছে? সমান্তরাল, দ্যাট ইজ প্যারালাল। আর প্যারালাল ইকুয়েশন কী হয়? দুটো রোধের গুণফল বাই দুটো রোধের যোগফল, ঠিক আছে, শুধুমাত্র দুটোর ক্ষেত্রে। তাহলে 2 × 2 / 2 + 2, তাহলে 4/4, দ্যাট ইজ 1 ওহম। আর এটা অপশান কী আসবে? অপশান বি। তাহলে এখানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখে নাও অপশান বিটা 1 ওহম। তারপরে একটা ধারকত্বের উপর অঙ্ক দিয়েছে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত একটি পরিবাহী গোলক এমন একটি মাধ্যমে রাখা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 8, তাহলে এর ধারকত্ব কত হবে? খুব সহজ। এটা সিজিএস ইউনিট আছে বলে খুব কম সময় লেগেছে। ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার আর পরাবৈদ্যুতিক ধ্রুবক কেটা কত দেওয়া আছে? 8। তাহলে সিজিএস পদ্ধতির ক্ষেত্রে সি সমান কী লেখা যায়? কে আর। এটা সিজিএস পদ্ধতি। তাহলে কে এর মান হচ্ছে 8 আর আর এর মান হচ্ছে 10। তাহলে 80 ইএসইউ ধারকত্ব বলা হয়, বা প্লেন ইএসইউ করে দিলেও হয়। এখানে অপশানে ইএসইউ দিয়েছে, তাহলে এটা উত্তর কী হবে? অপশান ডি। তোমাকে যদি বলে সিজিএস না করে এসআই পদ্ধতি, তখন সি সমান হয় 4πε0 কে ইন্টু আর হয়, তখন সামনে 4πε0 এই টার্মটা ইউজ হয়। ওকে, তাহলে এটা হচ্ছে অপশান ডি। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি যে এই যে পিডিএফটা আমি রেডি করছি, এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যদি তোমরা কেউ বাই করতে চাও, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা চলে যাবে, সেটা আমার কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে, এছাড়া ডিসক্রিপশানেও পেয়ে যাবে। আর আগের ভিডিওগুলো পেতে হলে আমার ডিসক্রিপশানে চলে যাবে বা প্লেলিস্টে চলে যাবে, সেখানে আমি পরপর প্রত্যেকটি ভিডিও আপলোড করে রেখেছি। তো পরের কোশ্চেন দেখো, পাঁচের কোশ্চেন বলেছে যে কোনো সময়টি, এই কোশ্চেনটিও খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো সময়টি একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই সমান 3t² - 60 + 9। কুণ্ডলীতে আবিষ্ট তড়িচালক বল যে সময়ে শূন্য হবে তা হলো, যে সময় শূন্য হবে মানে এটা একটা কন্ডিশনের মধ্যে পড়ে, তা হলো, এবং সেটার মান বার করতে হবে। তা আবিষ্ট তড়িচালক বল মানে এখানে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা কাজে লাগছে। কি ইকুয়েশন করছি না, দেখো ফাই সমান হয় 3t² - 60 + 9। তাহলে তড়িৎচালক বল ই সমান কী লেখা যায়? -d∅/dt, দ্যাট ইজ -d/dt অফ ফাইয়ের ভ্যালু। এরপর ডিটির রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবো, তাহলে 3t², t² এর জন্য 2t হয়, তাহলে 2t × 3 মানে 60, আর -60 t এর জন্য 1 হয়ে যাবে, দ্যাট ইজ কল -6, আর বাইরে মাইনাস আছে, তাহলে সাজালে কী হবে? 6 - 60। শর্তে কী বলেছে? যে সময়ে তড়িৎচালক বল শূন্য হয়, তাহলে শর্তে ই = 0, অর্থাৎ 6 - 60 = 0, তাহলে 60 = 6, অর্থাৎ t = 1। তাহলে কোন টাইমে? না, সময়টা যখন 1 সেকেন্ড হবে। আর একটা উত্তর কী হবে? অপশান সি। তাহলে এখানে উত্তর কী হবে? অপশান সি। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কীভাবে করছি একবার ইয়ে করে পজ করে তোমরা লিখে নাও। তাছাড়া তোমরা যদি পিডিএফ নিতে চাও, সেটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে নিতে পারো। পরে কোশ্চেন দেখো, m ভর এবং কিউ আধানযুক্ত একটি প্রোটন ই গতিশক্তি নিয়ে একটি তলের উপর চলছে। ওকে, যদি এই তলটির লম্ব অভিমুখে বি মানের একটি সুষম চৌম্বকক্ষেত্র থাকে, তাহলে প্রোটনটি যে বৃত্তাকার পথে চলবে তার ব্যাসার্ধ হবে। এরপর 4টে অপশান দেওয়া আছে, ভালো করে বুঝো। m ভর ছিল আর কিউ আধান ছিল, একটি প্রোটন ই গতিশক্তি নিয়ে চলছে, তার গতিশক্তির মান কত? ই। আর আমরা ন্যাচারালভাবে গতিশক্তি মানে কি জানি? 12 m v² জানি, সেটাকে এখানে কাজে লাগাবো। তলটির লম্ব অভিমুখে বি মানের একটি চৌম্বকক্ষেত্র এখানে থাকছে। এই ইকুয়েশনটা তোমরা সাইক্লোট্রন কম্পাঙ্কের আগের একটা ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা পেয়ে থাকবে। কিভাবে করছি একবার দেখে নেবে। দেখো এখানটাতে আমরা কি করেছি, চৌম্বক ক্ষেত্র বি দেওয়া আছে, আধান কিউ দেওয়া আছে, প্রোটনের বেগ ভি দেওয়া আছে, তাহলে ভি সমান হয় Q/B/R/M। বলবে এই ইকুয়েশনটা কোথা থেকে এলো? এই ইকুয়েশনটা তোমাদের সাইক্লোট্রন কম্পাঙ্কের ওইখান থেকে পাওয়া গেছে। তাহলে ভি সমান যদি Q/B/R/M হয়, তাহলে প্রোটনের গতিশক্তি ই সমান কত হয়? 12 mv²। তাহলে 12 m আর ভি এর জায়গায় Q/B/R/M এই মানটা যদি বসিয়ে দেওয়া হয় তার হোল স্কোয়ার, তাহলে এইখান থেকে যখন স্কোয়ার তুলে দেবো, তাহলে Q², B² R² একটা m কেটে আছে, তাহলে আলটিমেট ই সমান হয়ে যাবে কি 1/2 Q² B² R²/m। তাহলে শুধু R² কত? 2em/Q² B²। তাহলে অতএব আর কত সমান কত? √2em বা 2me/Q² B²।
দ্যাট ইজ কল রুট আন্ডার অফ 2me বাই কিউবি, কারণ কিউ স্কোয়ার বি স্কোয়ারটা যদি বাইরে বেরোয় তাহলে কিউবি হিসাবে বেরোবে। অর্থাৎ এখানে তোমার অপশানে মিলে যাচ্ছে অপশান ডি এর উত্তরটা। তাহলে কেমনভাবে করলাম দেখে নাও। এই ভি এর ইকুয়েশনটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। এই ভি এর ইকুয়েশনটি কীভাবে আসে না, চৌম্বক বল আর অভিকেন্দ্র বলটাকে সমান করে এই ইকুয়েশনটা আসে। ওকে, এরপর নেক্সট কোশ্চেন দেখবে। নেক্সট কোশ্চেন আছে তড়িৎচুম্বকীয় বিকিরণে তীব্রতার মাত্রা হলো। ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎচুম্বকীয় বিকিরণে তীব্রতার মাত্রা কিভাবে ডিনোট করা হয় না, তীব্রতা ইন্টেন্সিটি আই দিয়ে যদি ডিনোট করা হয় তাহলে সেটা হয় বিকিরণের শক্তি বাই ক্ষেত্রফল ইন্টু সময়, ঠিক আছে। তাহলে বিকিরণের শক্তি বাই ক্ষেত্রফল ইন্টু সময়। তাহলে শক্তির কথা বলেছি, কার্য আর শক্তির মাত্রা সেম হয়, দ্যাট ইজ কল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে ক্ষেত্রফল এল স্কোয়ার আর সময় টি। তাহলে এখান থেকে এল স্কোয়ার টার্ম কেটে গেলে এই টিটা নিচ থেকে উপরে গেলে -1 যাবে, তাহলে -2 আর -1 -3, তাহলে এম টি টু দি পাওয়ার -3। ইকুয়েশন কমপ্লিট। তাহলে অপশান কি হয়ে যাবে, অপশান এখানে সি, দ্যাট ইজ কল এম এল জিরো টি টু দি পাওয়ার -3, কারণ এল জিরো মানে এখানে কোনো ভ্যালু নাই, দ্যাট ইজ 1। তাহলে এখানে অপশান সিটা এখানে কারেক্ট অ্যান্সার হিসাবে কাজ করছে, তাহলে অপশান সি। ব্যাস। এরপর দেখো, একজন দীর্ঘ দৃষ্টি সম্পন্ন, ভালো করে তাকাবে, একজন দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি 60 সেন্টিমিটার দূরের বস্তুকে পরিষ্কার দেখতে পায়। লেন্স ব্যবহার করলে 25 সেন্টিমিটার দূরে রাখা একটি বই পড়তে ওনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তুকে সে পরিষ্কার দেখতে পাচ্ছে, যদি সে লেন্স ব্যবহার করে তাহলে 25 সেন্টিমিটার দূরে রাখা একটি বই পড়তে ওনার কোনো অসুবিধা হবে না। তার ক্ষমতা কত হবে, তার পাওয়ারটা কত। তাহলে এখানে আমাদের সে চোখের ইকুয়েশনগুলো আছে, লেন্সের যে যন্ত্রাদির ইকুয়েশন, ওই জায়গাটা আমার কাজে লাগছে। কি করছি, একটা শর্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা হচ্ছে আমরা জানি ক্ষেত্র মানে আমাদের চোখের ক্ষমতা পি সমান হয় 4 - 100/d, এই ইকুয়েশনটা আমরা পেয়ে থাকি। তাহলে এখানে ডিটা কি ডিস্টেন্স, কত দূর পর্যন্ত সে সর্বোচ্চ দেখতে পায়, সেটা হচ্ছে 60, তাহলে 100/60 ইকুয়েশন করলাম 7/3, তাহলে ভ্যালুটা হলো 2.33 ডায়োপ্টার। ডি কত হচ্ছে ডায়োপ্টার, এখানে ভ্যালুটা পজিটিভ এসেছে, আর পজিটিভ আসার জন্য এখানে কি লেন্স ইউজ করা আছে, উত্তর লেন্স ইউজ করা আছে। তা 2.33 ডায়োপ্টার অপশানে আছে +2.33, দ্যাট ইজ অপশান বি এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে শর্ট প্রসিডিওর, শর্ট প্রসিডিওর তোমাকে মাথায় রাখতে হবে। আর লং প্রসিডিওরও তুমি করতে পারো 1/b - 1/u 1/f, ওইখান থেকে করতে পারো। আচ্ছা, 9 কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, 9 কোশ্চেন দেওয়া আছে যে পৃথিবী থেকে 3.8 × 10⁵ কিমি দূরে অবস্থিত 3.5 × 10³ কিলোমিটার ব্যাসযুক্ত চাঁদকে দেখতে 4 মিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অভিলক্ষ্য ও 1 মিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অভিনেত্রে একটি টেলিস্কোপ ব্যবহার করা হলে চাঁদের প্রতিবিম্বের কৌণিক বেশ কত হবে, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 15 ডিগ্রি অ্যান্ড 10 ডিগ্রি। এই ইকুয়েশনটা আমরা অভিলক্ষ্য এবং অভিনেত্র অর্থাৎ চোখের যন্ত্রাদি যে লেন্সের যন্ত্রাদি যে ইকুয়েশন সেখান থেকে পাবো। এই কোশ্চেনটা তোমাদেরকে আমরা হোমওয়ার্কে রেখে দিচ্ছি আমি। যদি তোমরা পারো তাহলে অবশ্যই যে চ্যানেলের ডিসক্রিপশানে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা অ্যান্সারটা আমাকে পাঠাবে। আর যদি না পারো পরে আমি করি দেখাবো। এটা তোমাদের জন্য শুধুমাত্র আজকের হোমওয়ার্ক রইল। পরের কোশ্চেন আছে 10এরটা। 10এর কোশ্চেনটা হচ্ছে বি ভেক্টর সমান B0 জে হ্যাট। চৌম্বক ক্ষেত্রের মধ্যে ভি ভেক্টর সমান হচ্ছে V0 আই হ্যাট। বেগে একটি ইলেকট্রন গতিশীল। এই ড্রিবগলি তরঙ্গদৈর্ঘ্য মান সময়ের সঙ্গে বৃদ্ধি পায়, পর্যায়ক্রমে বৃদ্ধি ও হ্রাস পায়, সময়ের সঙ্গে হ্রাস পায় আর সর্বদা স্থির থাকে। তাহলে একটা ইকুয়েশন দেওয়া আছে বি ভেক্টর সমান B0 জে হ্যাট। দেখো বি ভেক্টর সমান B0 জে হ্যাট, জে হ্যাট মানে কোন অ্যাক্সিসে কাজ করছে, ওয়াই অ্যাক্সিস। আর একটা হচ্ছে ভি ভেক্টর সমান V0 আই হ্যাট, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে একটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এই রেসপেক্টে ড্রিবগলি তরঙ্গদৈর্ঘ্য কী কাজ করে, এখানে কোনো ড্রিবগলি তরঙ্গ কাজ করে না। কারণ আমরা জানি যে চৌম্বক ক্ষেত্র এই জায়গাটাতে তোমাদেরকে কী বললাম না, আমরা জানি বি ভেক্টর সমান হচ্ছে কি না B0 জে হ্যাট, আর বি ভেক্টর হচ্ছে V0 আই হ্যাট। তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে বেগের কোনো ইকুয়েশন এখানটায় কোনো কাজ করে না, কারণ আমরা যখন তরঙ্গ দৈর্ঘ্য কাজ করবো অর্থাৎ ল্যামডা সমান হচ্ছে h/p, এই জায়গাতে চৌম্বক ক্ষেত্রের কোনো ভূমিকা নেই, অর্থাৎ সেক্ষেত্রে কোনো রকম পরিবর্তন না হয় এই সর্বদা কী থাকবে, স্থির থাকবে। এটা শর্ট কোশ্চেনের মধ্যে পড়ে। 10এর পর 11 কোশ্চেন দেখবে। 11 কোশ্চেন আছে আবেশী প্রতিঘাত ওমেগা এল এর একক কী হয়। এটা তোমরা এলসিআর সার্কিটের ওই জায়গাতে পেয়ে যাবে। আচ্ছা, আবেশী প্রতিঘাত যেগুলো হয় সেগুলো আমাদের প্রতিঘাত বা প্রতিরোধ সেগুলোর সবসময় একক একই হয়, দ্যাট ইজ কল্ড ওহম। ঠিক আছে, তো এগুলোর একক হয়
ওহম হিসাবে ধরা হয়। এক্সএল হয়, এক্সসি হয়, এবং সেক্ষেত্রে এলসিআরের ক্ষেত্রে হয় কি √R² প্লাস ω_L - 1/ωc তার হোল স্কোয়ার হয়। এগুলো সবই কিন্তু ওহম এককে প্রকাশ করায়, কারণ প্রতিটাই রোধ হিসাবে ধরা হয়ে থাকে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, তাহলে এখানে উত্তর হবে অপশন এ। দুটি নিউক্লিয়াসের ভর সংখ্যার অনুপাত হচ্ছে 64:125। তাদের নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তার ভর সংখ্যা দেওয়া আছে, ব্যাসার্ধ করব। কি করব দেখো, দেখো আমরা জানি R সমান R0, ছোটো হাতের R0 a⁴ এটা আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরিমাপের থেকে ইকুয়েশনটা পাই। তাহলে এখান থেকে R কিউ যদি করি তাহলে R0 কিউ ইন্টু এ, তাহলে R1/R2 যদি করি দুটোর ক্ষেত্রে, তাহলে তার হোল কিউ যদি করি তাহলে 64/125, কারণ রিলেশন পাচ্ছি আমি। কারণ কী রিলেশন পাচ্ছি? যে R কিউ প্রপোর্শনাল এ, এটার রিলেশন পাচ্ছি। তাহলে এই রিলেশনটাকে কাজে লাগিয়ে R1/R2 তার হোল কিউ সমান 64/125, যেটা এখানে দেওয়া আছে। তাহলে সেখান থেকে শুধু R1/R2 করলে কি হবে? কিউবি রুট অফ 64/125। তা 64কে যদি কিউবি রুট করি তাহলে 4 আসবে, আর 125 5 আসবে, তাহলে দ্যাট ইজ 4:5। তাহলে 4:5 মানে এখানে উত্তর হচ্ছে অপশান এ। অপশান এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 13 কোশ্চেনটা দেখো, পরিবৃত্তি বৈশিষ্ট্যের ক্ষেত্রে স্থির থাকে। পরিবৃত্তি বৈশিষ্ট্য কোথায় পাবে না, সি মোড অফ ট্রানজিস্টার যেটা আছে সেখানে দু ধরনের আমাদের লেখো ইউজ করা হয়, একটা হচ্ছে ইনপুট লেখো আর একটা আউটপুট লেখো। আর আউটপুট লেখোতে আমাদের পরিবৃত্তি বৈশিষ্ট্যর কথা উল্লেখ করা আছে। তার লেখোটা কেমন হয় না, লেখোটা এই দিকটা ওয়াই অ্যাক্সিস আর এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিসে ইনপুট কারেন্ট অর্থাৎ বেস কারেন্টকে ইউজ করা হয়, ভূমি কারেন্ট যেটা বলা হয়। আর তোমার এই দিকটাতে অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে আইসি অর্থাৎ কালেক্টর কারেন্ট বা আউটপুট কারেন্টকে ধরা হয়। তো আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের যখন আমাদের লেখো আঁকা হয় তখন সেখানে কনস্ট্যান্ট থাকে ভিসি, আর ভিসি হচ্ছে কালেক্টর এমিটার সার্কিট, ঠিক আছে, সি মোড অফ ট্রানজিস্টার। সি মোড অফ ট্রানজিস্টারের ক্ষেত্রে এই সিইটা কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে কনস্ট্যান্ট হয় যেটা সেটা হচ্ছে ভিসি। এটা হচ্ছে অপশান সিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন সেকশন 1-এ, শ্রুতি সংকেতে বায়ু মাধ্যমে গতিবেগ কত? মনে রাখবে শ্রুতি সংকেত একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর তাই বায়ুতে এর গতিবেগ আলোর গতিবেগের সমতুল্য হয়, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে শ্রুতি সংকেত কী তরঙ্গ হিসাবে ধরা হয়? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে বায়ুতে এর বেগ কী হবে? আলোর বেগের সমতুল্য। তাই এটা ছিল অপশান বি। তাহলে এর আমি সেকশন 1টা তোমাদেরকে করি দেখালাম। সেকশন 1-এর পর আমরা সেকশন 2তে যাব। সেকশন 2তে প্রথমে আছে 2-এর 1-এ অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটি বিবৃত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রে যেমন বিবৃতি ইম্পর্টেন্ট, ঠিক সেরকমভাবে সলিনয়েড বা টরয়েডের প্রতিষ্ঠাতাও খুব ইম্পর্টেন্ট। তো এখানে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র বলেছে, সেটা আমি দেখো লিখে দেখিয়েছি যে চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটি পথ সমাকলনের মান হলো ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানে চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান। এর মানে কী হয়ে গেল যে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, ঠিক আছে। ক্লোজ লিনিয়ার ইন্টিগ্রেশন বললেও কোনো অসুবিধা নেই। ক্লোজ লিনিয়ার ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইজ ইকুয়ালস টু μ0 × I। μ0টা কি? শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, আর আইটা কি? পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ। এদের দুজনের গুণফলের সমান হয়। আর এইখান থেকে আমরা ইকুয়েশন লিখতে পারি যে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান μ0 × I। ব্যাস। এরপর এর অথবাতে কী আছে দেখো, টরয়েডের চৌম্বক ক্ষেত্রে রাশিমালাটি লেখো। জাস্ট রাশিমালা বলেছি, রাশিমালাটি কী বটে? বি সমান μ0 × I। এটা হচ্ছে রাশিমালা, যেখানে স্মল এন কী হয়? ক্যাপিটাল N/2πr হয়। তোমরা জানো সেটা। 2-এর কোশ্চেনটা দেখো কি বলেছে, কোন চৌম্বক পদার্থে হিস্টেরিসিস ধর্ম আছে? হিস্টেরিসিস ধর্ম তোমার কার ক্ষেত্রে বেশি হয় না, ইস্পাত আর কাঁচা লোহার মধ্যে দেখতে পাওয়া যায় যে কাঁচা লোহার ক্ষেত্রে হিস্টেরিসিস ধর্ম সবচেয়ে বেশি পাওয়া যায়। ওকে, এরপরে কোশ্চেন দেওয়া আছে তোমাদের, কোন স্থানে অনুভূমিক বা কোনো স্থানে অনুভূমিক ও উল্লম্ব প্রাবল্য সমান হলে ওই স্থানে বিনতি কোণ কত হয়? অনুভূমিক আর উল্লম্বর ইকুয়েশন করতে গেলে সেক্ষেত্রে আমরা যদি এখানে লব্ধিটাকে আই হিসাবে ধরি, তার হিসাবে এটা হচ্ছে অনুভূমিক, এবং এটা যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে সেটা কি হয় না আই কস থিটা, আর এটা যদি উল্লম্ব হয় এবং সেটা আই সাইন থিটা ক্রিয়েট করে। আর আই সাইন থিটাকে ভি আর হরাইজেন্টালকে আমরা এইচ হিসাবে ধরলে এইচ ইকুয়ালস টু আই কস থিটা, আর ভার্টিক্যাল ভি ইকুয়ালস টু আই সাইন থিটা ইকুয়েশন হয়। তা এইখানে কি বলেছে, শর্তে দুজনকে সমান করতে হবে, অর্থাৎ শর্তে ভি ইকুয়ালস টু এইচ। তাহলে ভি এর জায়গায় কি লিখছি? আই সাইন থিটা, এইচের জায়গায় আই কস থিটা, ট্যান থিটা 1 থিটা ইকুয়ালস টু 45, অর্থাৎ এক্ষেত্রে বিনতি কোণের মান 45 ডিগ্রি হয়। আগের আমি যখন কোশ্চেনগুলো করেছিলাম এটা সলভ করেছি, সেখানেও কিন্তু এই কোশ্চেনটা একবার রিপিট হয়েছে। হ্যাঁ, এরপরে 3-এর কোশ্চেনটা দেখো,
3 কোশ্চেনে কি বলা আছে, পূর্ণ প্রতিফলক প্রিজমের একটি সুবিধা লেখো। তাহলে পূর্ণ প্রতিফলক প্রিজমের সুবিধা কি লিখতে পারো, যে পূর্ণ প্রতিফলক প্রিজমে তুমি যখন সুবিধা লিখছো যে সমতল দর্পণের পিছনের তলে পারদে যে প্রলেপ দেওয়া হয় তা কোনো কারণে উঠে গেলে প্রতিবিম্বটা অস্পষ্ট হয়। একদম ঠিক, কারণ সমতল দর্পণের পিছনে কি থাকে, পারদে প্রলেপ দেওয়া থাকে। আর সে কী করে না, 100% ইন্টেন্সিটি যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে তার 100% যেন যায়, কিন্তু 100% যেতে পারে না, ন্যাচারালভাবে যেন অ্যাটলিস্ট 75 to 80% যেন যেতে পারে। আর যার জন্য প্রলেপ দেওয়া হয়, না হলে অ্যাবজর্বেশন পার্টটা বেড়ে যাবে, তাহলে প্রতিবিম্বটা অস্পষ্ট দেখায়। কিন্তু পূর্ণ প্রতিফলক প্রিজমে পারদে কোনো প্রলেপ না থাকায় প্রতিবিম্বটা স্পষ্ট হওয়ার কোনো প্রশ্নই থাকে না। তার পূর্ণ প্রতিফলক এখানে অনেকটা সুবিধার কাজ করে। 3 পরে 4 কোশ্চেন দেখো। 3 অথবাটা আগে দেখো। 3 অথবা থেকে বলে কাঁচকে গুঁড়ো করলে তা অস্বচ্ছ হয়, কিন্তু ওই কাঁচগুলোর মধ্যে জল ঢাললে তা স্বচ্ছ হয়, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী লিখেছি দেখো, কাঁচকে গুঁড়ো করলে তার ফাঁকে ফাঁকে বায়ু মাধ্যম থাকে। অবশ্যই কাঁচ যখন ভাঙবে বা গুঁড়ো করবে তখন প্রচুর বায়ু মাধ্যম ওর মধ্যে থাকে, আর যার ফলে আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর তার দিক পরিবর্তন করে, তাই আমাদের চোখে এসে পৌঁছায়। তখন সেই কাঁচটা অনেকটা কীর মতো হয়ে যায় বলতো, হীরের মতো হয়ে যায়। ওই জন্য কাঁচটা অনেকটা চারধারে ছড়িয়ে যায়, ঠিক আছে। কিন্তু কাঁচগুলোতে যদি জল ঢালা হয়, সঙ্গে সঙ্গে কাঁচ আর জলের প্রতিসরণ খুব ক্লোজ হওয়ার জন্যে আলো রশ্মি খুব একটা দিক পরিবর্তন না করে আলো রশ্মি বেশি কাট করতে পারে না। হ্যাঁ, আলো রশ্মি বেশি কাটিং না হওয়ার জন্যে আমরা তুলনামূলকভাবে কী করতে পারি না, স্বচ্ছ দেখায়, ঠিক আছে। তাহলে তাই তুলনামূলকভাবে কী হয়, স্বচ্ছ দেখায়। তাহলে এখানে বেশি দিক পরিবর্তন হয় না। তাহলে এটা হচ্ছে এর কারণ, এটাকে খাতায় লিখে নিতে পারো। এরপর নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন। বিপরীত বায়াসে পিএন সংযোগ ডায়োডে ব্রেকডাউন ঘটনাটি ঘটার যে কোনো একটি কারণ লেখো। কী কারণে হয় দেখো, বিপরীত বায়াস কখন হয়, তখন পিএন জাংশনে পি পয়েন্টের সাথে ব্যাটারি নেগেটিভ আর এন এর সাথে ব্যাটারি পজিটিভকে লাগানো হয়, তখনই বিপরীত বায়াস সৃষ্টি হয়। আর বিপরীত বায়াসে সংখ্যা লঘুরা আধান বাহক হিসাবে কাজ করে। তো সেই ভাষাটাকে আমি লিখেছি যে পিএন সংযোগকে বিপরীত বায়াসে যুক্ত করলে সংখ্যা লঘু বাহকের দরুন সম্পৃক্ত বিপরীত প্রবাহ ঘটে। বিপরীত বায়াস ভোল্টেজ একটি নির্দিষ্ট মানের চেয়ে বেশি হলে বিপরীত বায়াস অতি দ্রুত বৃদ্ধি পেতে থাকে, আর এর ফলে ডায়োডে কী সৃষ্টি হয়, ব্রেকডাউন। আর জেনার ডায়োড এই ধরনের ঘটনা ঘটে থাকে, আর ওই জন্য জেনার ডায়োডকে সাধারণত রিভার্স বায়াসে কানেক্ট করা হয়। আর জেনারের ক্ষেত্রে এই ধরনের ব্রেকডাউন দেখার জন্যে জেনারকে বলা হয় জেনার ব্রেকডাউন। ওকে, তো এইটা হচ্ছে তার আমার এক্সপ্লেনেশন। 1 নম্বরের জিনিস জাস্ট ছবি এঁকে যদি তুমি এইটুকু লিখে দাও এনাফ, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে আমি সেকশন 1 এবং সেকশন 2 নদিয়া ডিস্ট্রিক্টে সলভ করে দেখলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ তুমি বুঝতে পারবে যে পরপর আমি এইভাবে প্লে লিস্টে সব আপলোড করছি। ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছে, কারণ কিছু পার্সোনাল সমস্যা রয়েছে। সমস্যা বলতে আমার পড়াশোনার চাপ এবং তার সাথে পড়ানোর চাপ রয়েছে, তো ওই জন্য লেট হচ্ছে। প্লিজ আমাদের সাথে থাকো, তাহলে তোমরা আরও ভিডিও পেয়ে থাকবে। পরের ক্লাসে আমি পরের ভিডিওতে আমি তোমাদের পরের ডিস্ট্রিক্টে নিয়ে আলোচনা করব। তা আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। আর তোমাদের অনেকে রিকোয়েস্ট রয়েছে 2 নম্বর এবং 3 নম্বর কোশ্চেন সলভ করতে। ওয়েট, আর কিছু শর্ট কোশ্চেন রেডি করে দিই, তারপর আমি কিন্তু 2 আর 3 নম্বর করবো, কারণ এখন তোমাদের সময় রয়েছে। তোমরা আলটিমেট তোমাদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি 16 তারিখ, আর তার আগে আমি তোমাদেরকে ভিডিও সব আপলোড করে দেবো। ফেব্রুয়ারির আগেই তোমাদের সব ক্লিয়ার করে হবে। তো যতটা করাচ্ছি ততটা ভালো করে দেখো, আর টেক্সট বুকটাকে অনেক বেশি পড়ো। ওকে, তো আজকে ভিডিও এতটা পর্যন্ত। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই, থ্যাংক ইউ।